গুড ইভিনিং এভরিওয়ান। সবাই আমার অডিও ঠিকঠাক পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ফান্ডামেন্টাল ডিউটি দুটোই পড়ব। কনসেপ্টে দেখবো কি ডায়েটি প্রিন্সিপালস কাকে বলে, ভেরিয়াস টাইপস অফ প্রিন্সিপালস দেখবো, আর সাংবিধানিক প্রভিশন কি আছে আর্টিকেল 36 to 51 সেটার উপর ফোকাস করব। সেই সঙ্গে এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কেসেস থাকলে সেটা আমরা জানবো। স্যার প্রথমে ডিপিকশনটা দেখা যাচ্ছে কনসেপ্ট না, আমাদের স্ক্রিন জানতে দেখা হবে যাচ্ছে কি না। ডিপিএসপি কাকে বলে। আমরা যদি দেখি আমাদের মধ্যে মধ্যে বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়। এখানে যেমন ডবল চাকরির প্রতিশ্রুতি বলে একটি নিউজ চ্যানেলের। স্যার বলছিলাম স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে 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 সেখানে যেমন ডবল ডবল চাকরি বলে একটি স্ক্রিনশট নেওয়া আছে। তো এটা মধ্যে মধ্যে বিভিন্ন নেতা মন্ত্রীরা করে থাকেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয় এবং তারপরে একটা সময় গিয়ে তারা সেই প্রতিশ্রুতি কিন্তু সবসময় যে রাখতে পারে এরকম নয়। এবং এই প্রতিশ্রুতি কেউ যদি না রাখে তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমরা কোনো রকম ব্যবস্থা নিতে পারি না। আমরা কোর্টে গিয়ে কেস করতে পারি না, আমরা পুলিশের কাছে গিয়ে আবেদন করতে পারি না, আমরা কোথাওই কিছু করতে পারি না। সো এক্স্যাক্টলি আমাদের সংবিধানের মধ্যেও এরকম কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে। এই প্রতিশ্রুতিগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় ডায়েট বিজনেস স্টেট পলিসি। আমাদের সংবিধানে যেগুলো বাস্তবায়িত করা সম্ভব ছিল 1950 26 জানুয়ারি, সেগুলোকে আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাখা হয়েছিল। যে রাইটগুলোকে ফান্ডামেন্টাল রাইটের মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে বাস্তবায়িত করা যায়নি সেগুলোকে ডিপিএসপির মধ্যে তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে। এগুলো সেই রকমের রাইট যে রাইটগুলো ইন ফিউচার দেশের পরিস্থিতি, দেশের আর্থিক সঙ্গতি এবং সরকারের ইচ্ছে এগুলোর উপর নির্ভর করে তারা সরকার এইসব বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন আইন কানুন তৈরি করার মধ্য দিয়ে এগুলোকে বাস্তবায়িত করবে। তো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মতো ডিপিএসপির বিষয়। বেসিক ডিপিএসপি কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারলে কাকে ডিপিএসপি বলে? সংবিধানের দেওয়া কিছু প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হলে আমাদের কিছু করার নেই। আমাদের ফান্ডামেন্টাল রাইট পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে মৌলিক অধিকারগুলো হলো আদালত কর্তৃক বলবৎযোগ্য, অর্থাৎ জাস্টিসেবল। অন্যদিকে ডিপিএসপি ক্ষেত্রে আমরা দেখবো ডিপিএসপি গুলো কিন্তু নন জাস্টিসেবল। কোনো বিষয় সাংবিধানিকভাবে যদি জাস্টিসেবল হয় তার মানে ধরে নেবে সেই বিষয়টাকে বাস্তবায়িত করার জন্য কোর্ট ক্যান টেক স্টেপ, যেটা ডিপিএসপি ক্ষেত্রে কোর্ট ক্যান নট টেক স্টেপস। অন্যদিক দিয়ে ফান্ডামেন্টাল রাইট দেশের নাগরিক এবং বিদেশি মানুষজনের জন্য কিছু পার্টিকুলার ফান্ডামেন্টাল রাইট অ্যাপ্লিকেবল। ডায়েটি প্রিন্সিপালসের ক্ষেত্রে রাইটস যেগুলো আছে সেগুলো দেশের নাগরিক হোক বা বিদেশি সকলের জন্য সমান। অন্যদিক দিয়ে এই ডিপিএসসি গুলো কিন্তু আবার সরকারের বা দেশের স্টেটের ফান্ডামেন্টাল ডিউটিও বটে। মানে একই সঙ্গে ডিপিএসসি গুলো রাইট জনগণের, আবার সরকারের প্রতি সংবিধানের নির্দেশ। এই হচ্ছে ডিপিএসপির আর ফান্ডামেন্টাল রাইট, যেটা আমরা অলরেডি পড়েছিলাম, তার সঙ্গে কানেকশন বা কিভাবে সেটা দুটোর সঙ্গে আমরা কানেকশন করলাম সেই বিষয়টা। তাহলে আমরা ডিপিএসপি বিষয়টাকে আরেকটু ব্যাখ্যা করার জন্য আমাদের এই ডিপিএসপি চারটে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো চারটেগুলোকে ব্যাখ্যা করবো আমরা। ফার্স্ট অফ অল ডিপিএসপি মানে হচ্ছে সংবিধানের নির্দেশ। এই সংবিধানের নির্দেশ কাকে দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে টুয়ার্ডস দ্য স্টেট। কেন? কারণ স্টেট পলিসি মেকিং করার সময় এই প্রিন্সিপালস গুলোকে ফলো করবে। কতগুলো প্রিন্সিপালস? এই মুহূর্তে 19 প্রিন্সিপাল রয়েছে।
যদিও এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। ডব্লিউপিএসসি আনসার দেয় 18 আর ইউপিএসসি এটার আনসার দেয় 19। সো আমি এখানে 19ই পড়াচ্ছি, কিন্তু যদি অপশনে 19 থাকে তাহলে 19 করবে, না থাকলে 18 করবে ডাব্লিউপিএসসির জন্য। আর যদি 19ও থাকে 18ও থাকে, যেহেতু ডাব্লিউপিএসসি বিগত বছরগুলোতে 18 আনসার দিয়েছে, তাই সেক্ষেত্রে তখন 18 করবে। ওকে, তাহলে সংবিধানের দেওয়া কিছু নির্দেশ যেগুলোকে বাস্তবায়িত করা হচ্ছে প্রত্যেকটা সরকারের দায়িত্ব, এবং সেগুলোকে বাস্তবায়িত করতে গিয়ে সরকারকে ল মেকিং করতে হচ্ছে, পলিসি মেকিং করতে হচ্ছে, যাতে সেই 19 রকম প্রিন্সিপালসকে বাস্তবায়িত করতে পারে। এই 19টা প্রিন্সিপাল 3 ভাগে ভাগ করা আছে। কিছু আছে সোশ্যালিস্ট প্যাটার্নের প্রিন্সিপালস, কিছু আছে গান্ধিয়ান প্রিন্সিপালস, আর কিছু আছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। এই পর্যন্ত ক্লিয়ার সবার? কাকে ডিপিএসসি বলে বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। আমরা স্টেটের সংজ্ঞা পেয়েছিলাম মৌলিক অধিকার পড়তে গিয়ে। কত নম্বর ধারায় স্টেটের সংজ্ঞা ছিল? 12 নম্বর ধারায়। ঠিক এখানেও স্টেটের সংজ্ঞা দেওয়া আছে 36 নম্বর ধারায়, কিন্তু 12 নম্বর ধারার সংজ্ঞা আর 36 নম্বর সংজ্ঞার মধ্যে একটা ফারাক আছে। কি ফারাক? 12 নম্বর ধারার ফান্ডামেন্টাল রাইটের ব্যাখ্যার সঙ্গে সঙ্গে স্টেটের ব্যাখ্যা এই কারণে দিতে হয়, কারণ স্টেট বলতে কি কি সেটা ওখানে ইন্ডিকেটেড করার প্রয়োজন ছিল। তার কারণ ফান্ডামেন্টাল রাইটগুলো যথেষ্টই ভ্যালুয়েবল, এবং ওগুলোকে লঙ্ঘন করা মানে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করা। আর এই যে লঙ্ঘন করলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার অথরিটি, এটাই আমাদের জুডিশিয়ারিকে দেওয়া হয়েছিল। তাই ফান্ডামেন্টাল রাইটের ডেফিনেশন অফ স্টেটে জুডিশিয়ারি ইনক্লুডেড ছিল না, কিন্তু এখানে দেখো 36 এর ডেফিনেশনের মধ্যে জুডিশিয়ারি ইনক্লুডেড। So this is the main difference between the definition of state under Article 12 and definition of state under Article 36. এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে আর বাকি যা ছিল আর্টিকেল 12 এ সবই আছে। দেখো পার্লামেন্ট আছে, স্টেট লেজিসলেচার আছে, আদার অথরিটি আছে, সব যা যা ছিল সবই আছে, তার সঙ্গে প্লাস হবে জুডিশিয়ারি। আচ্ছা স্যার। নাও টোটাল আমাদের আর্টিকেলস এই 36 থেকে 51 এর মধ্যে প্রিন্সিপালস গুলোর নাম্বার চেঞ্জ হলো কি করে, বা কবে কোনটা হলো? প্রথমত 13টা প্রিন্সিপাল মূল সংবিধানে ছিল 1950-তে। 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 4টে প্রিন্সিপাল অ্যাড হলো। সালটা হচ্ছে 1976। এরপরে 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরো একটা প্রিন্সিপাল অ্যাড হলো, সালটা 1978। এরপরে 97 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরো একটা প্রিন্সিপাল অ্যাড হলো, আর তার ফলেই এখানে +1 হয়ে গেল 19টা। এই হচ্ছে আমাদের টোটাল প্রিন্সিপালস নাম্বার। যখন 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, যেহেতু এখানে কোনো নতুন প্রভিশন অ্যাড হয়নি, বরং পুরনো প্রভিশনের মধ্যে মডিফিকেশন হয়েছিল এই 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, তাই এটাকে ডাব্লিউপিএসসি কোনো আলাদা প্রিন্সিপালস বলে মনে করে না। তাই ডাব্লিউপিএসসির কাউন্টিং এটা 18 প্রিন্সিপালস, আর ইউপিএসসি কাউন্টিং এ চুলচেরা বিশ্লেষণ করে তারা 19 প্রিন্সিপালসকে আইডেন্টিফাই করেছে। দুটোর মধ্যে ফারাক বুঝতে পেরেছো? স্যার বলছিলাম প্রিন্সিপালস গুলো কি আছে? দেখবো তো, আচ্ছা। ক্লাস শেষ হওয়া পর্যন্ত সব মাথায় ঢুকে যাবে। সো আমি যে ডেফিনেশন এখনই বোঝাচ্ছিলাম ওটা এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো লেখা আছে বেসিক্যালি সাম আইডিওলজিক্যাল ডিরেকশন। 3 রকম আইডিওলজি আমি বলেছি, সোশ্যালিস্ট, গান্ধিয়ান আর লিবারাল। From the constitution to the government to state, government of the state, to follow such principle in reality by laws and legislation, to establish a welfare nation in India. তাহলে এই সংজ্ঞার মধ্যে আমাদের ডিপিএসপির প্রধান উদ্দেশ্য উল্লেখ করা আছে কি,
ওয়েলফেয়ার অফ দ্য নেশন, দেশের জনকল্যাণ করা। কনসেপ্ট এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া। নেচার নন জাস্টিসেবল আগেই পড়েছি আমরা। ইম্পর্টেন্স হচ্ছে এটা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসিকে এনশোর করে। আর্টিকেল 37-এ সেই নেচার সম্পর্কে ইম্পর্টেন্স সম্পর্কে বলা আছে। কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে আমি আগেই বলেছিলাম যে এটা দেশের মানুষ, সকল ধরনের মানুষ, এটা দেশের নাগরিক হোক বা বিদেশি, সবার জন্যই অ্যাপ্লিকেবল। ইন্সপায়ার্ড হয়েছে কার দ্বারা? ঠিক মৌলিক অধিকার যার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল, চার্টার অফ হিউম্যান রাইটস অফ ইউএনও, এটাও হয়েছে তার দ্বারা। অ্যান্ড নাও দ্য সোর্স, আমাদের ডিরেক্টলি আয়ারল্যান্ড থেকে কিন্তু ডিপিএসপির কনসেপ্ট আমাদের সংবিধানে আসেনি। ব্রিটিশ পিরিয়ডে আয়ারল্যান্ড থেকে কনসেপ্টটাকে আমাদের ভারতবর্ষে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন অফ 1935-এর অ্যাক্ট, তার মধ্যে যুক্ত করা হয়। অ্যান্ড দেন সেখান থেকে আমাদের সংবিধানের ঢোকে। তাই যদি সোর্স বলে সরাসরি যে কোন আইন থেকে নেওয়া হয়েছে আমাদের ডিপিএসপি কনসেপ্ট, তখন আমরা ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর কথা বলব। এই পেজটা ক্লিয়ার সবার? এই স্লাইডটা? হ্যাঁ স্যার। তুমি গোপাল, তাই তো? হ্যাঁ স্যার। আর কেউ নেই গোপাল ক্লাসে? আর কেউ নেই? স্যার আছে মনে হয় একজন, দুজন আছে। আচ্ছা, একটু রেসপন্স করবে বাকি যাও। সো নাও পার্ট, কোন পার্টে আছে? সো পার্ট 4 এর মধ্যে আছে আর্টিকেল, তো আগেই বলেছি 36 to 51। এর সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে 38। তাই এই আর্টিকেল 38 কে বলা হয় কিস্টোন অফ ডিপিএসপি। অন্যদিকে ডিপিএসপি ইমপ্লিমেন্টেশনটা ডিপেন্ড করে ন্যাচুরাল রিসোর্সেস অফ দি কান্ট্রি, দেশের, অ্যান্ড পজিটিভ অ্যাপ্রোচ অফ দি গভর্নমেন্ট, সরকারের ইতিবাচক ইচ্ছে। লক্ষ্য বিল্ডিং আপ এ ওয়েলফেয়ার নেশন, যাতে একটা জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা এস্টাবলিশ করা যায়, আগেই বলেছি সংজ্ঞার মধ্যেই ছিল। আর টোটাল নাম্বার অফ ডিপিএসপি এই মুহূর্তে 19টা, আগে ছিল 13টা। ডিপিএসপি সম্পর্কে এখানে একটা স্টেটমেন্ট আছে গ্র্যানভিল অস্টিনের। তিনি বলছেন যে ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ দ্য কনসাইন্স অফ দি কনস্টিটিউশন, সংবিধানের বিবেক ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস। অন্যদিকে আম্বেদকরের স্টেটমেন্ট হচ্ছে ডিপিএসপি আর নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের নোবেল ফিচার। আর একটা স্টেটমেন্ট আছে যেটা এখানে লেখা নেই, আমি বলে দিচ্ছি, দ্যাট ইজ কেটি শাহ। কেটি শাহ বলছেন যে ডিপিএসপি লাইক আ চেক on the bank at the convenience of the bank. তার কারণ তোমার এমন একটা ব্যাংকের অ্যাকাউন্টে চেক আছে যে চেকটা তখনই ভাঙাতে পারবে তুমি যতক্ষণ সেই ব্যাংকের অ্যাকাউন্টে অ্যামাউন্ট ঢুকবে, যতক্ষণ না ঢুকবে ততক্ষণ তোমার কিছু করার নেই। সো এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট স্টেট পলিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। লাস্ট স্টেটমেন্টটা দিয়ে বেশি কোশ্চেন দেয় কেটি শাহ, যেটা আমি এখন লিখে দিলাম। বাকিগুলো দিয়েও কম বেশি কোশ্চেন দিতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? স্যার কেপি শাহ কি বলছেন স্যার, এটা একবার বলবেন? কেটি শাহ একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট না বলে কনস্টিটিউশন বিশারদ বলতে পারো, তিনি বলেছিলেন। আর কি বললে বলো? মানে স্যার স্পিচটা কি বললো, এটা একবার বললে ভালো হতো। আমার বলে দিচ্ছি। ডিপিএসপি লাইক আ চেক on the bank on which at the convenience of the bank, অর্থাৎ ডিপিএসপি হচ্ছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের চেক যে ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা পড়ে নেই। বোঝা গেছে?
হ্যাঁ স্যার। নাও চারটে প্রিন্সিপালস আছে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত হয়েছে, যে চারটে প্রিন্সিপাল যেটা পরে বলেছিলাম অ্যাড হয়েছে। যতগুলো আমাদের এই ডিপিএসপির মধ্যে প্রিন্সিপাল গুলো অ্যাড হয়েছে আমি সেগুলোকে স্টার দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি, ফলে যেখানে যেখানে প্রিন্সিপালস এর আগে স্টার দেখবে জানবে এটা পরে অ্যাড হওয়া জিনিস, মূল সংযোজনে ছিল না। সো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে চারটে প্রিন্সিপাল অ্যাড হয়েছে। দেন 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মডিফিকেশন হয়েছে আর্টিকেল 38। 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মডিফিকেশন হয়েছে আর্টিকেল 21, আর্টিকেল 45। আর 19তম প্রিন্সিপালটা 97তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছে। এই যেগুলো পরে অ্যাড হয়েছে, কোন কোন বিষয় কবে কবে অ্যাড হয়েছে আমি পাশে লিখে দিচ্ছি, যাতে এর পরের স্লাইডগুলোতে ওগুলো পেলে আইডেন্টিফাই করতে পারে। প্রথমেই 39F, 39A, 43A, 48A। তারপরে এটা তো দেখা যাচ্ছে আর্টিকেল 38, তারপরে এটাও তো দেখা যাচ্ছে আর্টিকেল 45। আর লাস্টেরটা হচ্ছে ZH থেকে ZT, ZG থেকে ZT। এই হচ্ছে আমাদের টোটাল প্রভিশন, যে প্রভিশনগুলো অ্যাড হয়েছিল এখানে। এটার মধ্যে ডিপিএসপি নেই, এটা প্রভিশন রিলেটেড। এটা অ্যাকচুয়াল প্রভিশন হচ্ছে আর্টিকেল 43A, 43B, 43A তো ছিল, 43B হচ্ছে এই কোঅপারেটিভ সোসাইটি সংক্রান্ত প্রভিশন 90 ম্যান্ডেটেড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা অ্যাড হয়েছে। সো এই আর্টিকেলগুলো অর্থাৎ 39F, 39A, 43A, 48A, 38, 45, 45B, এইগুলো 43B, এগুলো যদি পরে দেখো তাহলে দেখবে তার আগে স্টার দেওয়া আছে। উদাহরণ হিসেবে আমরা যদি এখানে দেখি আর্টিকেল 32(8), এই 38টা মডিফাই হয়েছিল বললাম, এবং মডিফাইড হয়ে কি হয়েছে দেখো, এই ক্লজ 2টা অ্যাড হয়েছে, এই যে স্টার দেওয়া আছে। একইভাবে দেখো 39 আছে, ঠিক আছে এটা অ্যাড হয়নি, কিন্তু 39F যখন আছে তখন এখানে ক্লজ দেওয়া স্টার দেওয়া আছে, বা 39A তেও আলাদা করে স্টার দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এইভাবেই কিন্তু যতগুলো প্রিন্সিপাল আছে সবগুলো এইভাবেই চার্ট করা আছে। তাহলে আবার আমি ব্যাক করব আর্টিকেল 36 আছে। তো সেই তিনটে কোথায় কোথায় আছে? আর বাকি দুটো আছে পার্ট 17 এর মধ্যে। আর্টিকেল হচ্ছে 306, সরি আর্টিকেল হচ্ছে 335, একটা হচ্ছে 350 এর আর একটা হচ্ছে 351। 335 এর মধ্যে বলছে স্টেট shall provide স্পেশাল ইন্টারেস্ট ফর ব্যাকওয়ার্ড ক্লাস পিপল, যারা অনগ্রসর শ্রেণীর মানুষ তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। 350 এ বলছে প্রাইমারি শিক্ষা সবসময় মাতৃভাষায় হতে হবে। আর 351 বলছে হিন্দি ভাষার প্রসার করতে হবে। এই তিনটেই হচ্ছে প্রিন্সিপাল দ্যাট ইজ আউটসাইড অফ পার্ট 4। এই পর্যন্ত ক্লিয়ার? কাকে ডিপিএসপি বলে, ডিপিএসপি প্রভিশন বেসিক, এবং ডিপিএসপি পার্ট 4 এর বাইরে কোথায় কোথায় আছে, কতবার অ্যামেন্ড হয়েছে, কি কি প্রিন্সিপাল অ্যাড হয়েছে বা বাদ গেছে। ওকে, তাহলে তো পরেরটাই চলে আসবো আমরা আর্টিকেল 36 থেকে। আমরা প্রত্যেকটা আর্টিকেল 1 বাই 1 দেখবো। প্রথমে আর্টিকেল 36, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, ডেফিনেশন অফ ফান্ডামেন্ট, ডেফিনেশন অফ ডিপিএসপি অ্যাজ ওয়েল অ্যাজ ডেফিনেশন অফ স্টেট, দুটোই মধ্যে দেওয়া আছে। এই ডেফিনেশন অফ স্টেট আন্ডার আর্টিকেল 36 আর ডেফিনেশন অফ ডিপিএসপি দিয়ে কোনো কোশ্চেন আছে কারণ? যদি না থাকে আমরা 37 এ ফোকাস করব, দ্যাট ইজ মেনশন নেচার, ইম্পর্টেন্স এন্ড অ্যাপ্লিকেশন। নেচার আমরা পড়ে নিয়েছি, নন জাস্টিসেবল। অ্যাপ্লিকেশন আমরা পড়ে নিয়েছি কি এটা ল এর মাধ্যমে এবং পলিসির মাধ্যমে বাস্তবায়িত করতে হয়। আর
সেই সঙ্গে আর্টিকেল 37 এর ইমপ্লিমেন্টেশন ইম্পর্টেন্স সম্পর্কে দেওয়া আছে কি এটার কাজ হচ্ছে মানুষের সোশ্যাল এন্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসিকে এনশিওর করা। সো দ্যাট ইজ আর্টিকেল 37। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার 37টা কি বললেন স্যার? লেখায় আছে দেখো, নেচার, ইম্পর্টেন্স আর অ্যাপ্লিকেশন। নেচার তো বললাম, নন জাস্টিসেবল অলরেডি পড়েছি তো আমরা নেচার। অ্যাপ্লিকেশন আমরা পড়েছি আইনের মাধ্যমে এবং পলিসির মাধ্যমে বাস্তবায়িত হবে। আর ইম্পর্টেন্সও আমরা পড়েছি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসিকে এনশিওর করা, অর্থনৈতিক এবং সামাজিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। কারণ এই ডিপিএসসি গুলো অর্থনৈতিক এবং সামাজিক রাইট গুলোকেই তালিকাভুক্ত করেছে। আর এই অর্থনৈতিক এবং সামাজিক অধিকার যেগুলো আছে এগুলোই বাস্তবায়িত করার জন্য সরকার আইন তৈরি করে এবং পলিসি মেকিং করে। ওকে, 37 হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। নাও আর্টিকেল 38, এটা আগেই বলেছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল, তাই এটাকে আমরা কিস্টোন বলছি। বিকজ এর যে গোল, সেই গোলটা এর মধ্যে উল্লেখ আছে। ডিপিএসপি গোল কি আছে? সেই গোল ওয়েলফেয়ার নেশন তৈরি করা। তো দুটো ক্লজ আছে। ক্লজ 1 বলছে স্টেট এমন করে ব্যবস্থা গ্রহণ করবে যাতে সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল সেক্টরে জাস্টিস এনশিওর করা যায়। এন্ড ক্লজ 2 বলছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে এমন করতে হবে যাতে মিনিমাইজ দ্য ইনইকুয়ালিটিস অফ ইনকাম as well as endeavor to climating inequalities and facilities and other matters. এগুলো সব হচ্ছে রিলেটেড উইথ আর্টিকেল 38। নাও আর্টিকেল 39, এখানে অনেকগুলো প্রিন্সিপাল আছে এবিসিডি করে একদম আপ টু এফ পর্যন্ত। এই প্রিন্সিপালস গুলোকে স্টেটকে ফলো করতে বলা হচ্ছে। যেমন এ নাম্বার পয়েন্ট বলছে যে দেশের যারা নাগরিক আছে, মহিলা পুরুষ সবাইকে সমানভাবে কাজের সুযোগ দিতে হবে। বি বলছে দেশের যে ম্যাটেরিয়াল রিসোর্স আছে সেটাকে সরকার নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে এবং তারপর সেটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে দেবে। সি বলছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা এমন হওয়া উচিত নয় যাতে সবকিছু এক জায়গায় কনসেন্ট্রেটেড হয়, বরং এমনভাবে অর্থনীতিকে সাজাতে হবে যাতে সব সমাজের সর্বক্ষেত্রে তার প্রভাব পড়ে, সেই রিসোর্সগুলো সে সঠিকভাবে বন্টিত হয়। আর নাম্বার ই বলছে দেশের যারা ওয়ার্কার রয়েছে তাদের হেলথ এবং স্ট্রেংথকে কোনোভাবে যেন অ্যাবিউজ না করা হয়। আর যারা শিশু আছে তাদেরকে যেন কোনোভাবে, যারা ইউথ আছে তাদেরকে যেন কোনোভাবেই বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করা হয়। তারা যাতে তাদের মানসিক এবং নৈতিক বিকাশ ঘটাতে পারে তার ব্যবস্থা করতে হবে, তার সেই বাতাবরণ দিতে হবে। আর শিশুদের শৈশবকেও রক্ষা করতে হবে। দ্যাট ইজ আর্টিকেল 39 এফ, এটা পরে অ্যাড হয়েছে। 39 এ এটা বলছে যেহেতু জাস্টিস এনশিওর করতে হবে তাই এখানে অবশ্যই প্রত্যেকটা যারা দেশের জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের জন্য ইকুয়াল জাস্টিসের ব্যবস্থা করবে। কি করে বলছে? ফ্রিতে সরকার উকিল দেবে, আইনি সহায়তা করবে। এভাবে সঠিকভাবে জাস্টিস এনশিওর করা সম্ভব। যেন এরকম না হয় যে কেউ একজন গরিব মানুষ, তার পক্ষে উকিল রাখার ক্ষমতা নেই বলে সে উকিল ছাড়া তার মামলাটা চলছে, এরকম যেন না হয়। সেও যাতে উকিল পেতে পারে তার জন্য এই ফ্রি লিগাল এডের ব্যবস্থা। এই 39 পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। নাও আর্টিকেল 40 এর মধ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আমাদের ভারতবর্ষের সর্বস্তরে রয়েছে, প্রত্যেকটা গ্রামে রয়েছে। এবং সেই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মডিফিকেশনের জন্য 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে 1992 সালে, এবং পঞ্চায়েত ব্যবস্থার যাবতীয় যে প্রভিশনগুলোর প্রয়োজন সেগুলো
এই আর্টিকেল 40 মধ্যে মেনশন করা হয়েছে কি কিভাবে গ্রামের মানুষ তারা তাদের যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সেটা ঘটাতে পারে গ্রামীণ পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্য দিয়ে। নাও 41 এখানে বলছে যে কাজের ক্ষেত্রে অধিকার দেওয়া হবে, শিক্ষার অধিকার দেওয়া হবে এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় বা দুর্ঘটনার কবলে পড়ে। ওদিকে 42 বলে কর্মক্ষেত্রে কাজের সঠিক বাতাবরণ দিতে হবে, ম্যাটারনিটি রিলিফের মতো বিষয়কে গুরুত্ব দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি। আর 43 এখানেও অনেকগুলো বিষয়কে অনুসরণ করতে বলেছে স্টেটকে। নাম্বার এ এমনভাবে আইন তৈরি করতে হবে দেশের জন্য বা অর্থনৈতিক সংগঠনগুলোকে তৈরি করতে হবে যাতে কোনোভাবেই কোনো পার্টিকুলার সেক্টরের ওয়ার্কাররা কোনোভাবে বঞ্চিত না হয়, সব রকম ওয়ার্কাররা যাতে সুযোগ সুবিধা লাভ করে। এক্ষেত্রে তাদেরকে একটা মিনিমাম মজুরি দেওয়ার ব্যবস্থা, তারা এমন একটা বাতাবরণে থাকবে যাতে তাদের মানসিক বৌদ্ধিক এবং অন্যান্য বিকাশগুলো সঠিকভাবে হয়। এবং সর্বোপরি এনজয়মেন্ট অফ লেজার অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটিস, তারা যাতে সব রকমের সুযোগ সুবিধা লাভ করতে পারে এটাও দেখা। 43 ক্লজ 2 এর মধ্যে আবার বলছে স্টেট শ্যাল এন্ডেভার টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ অঞ্চলে কুটির শিল্প বাস্তবায়নের জন্য রেকমেন্ড করে দিচ্ছে আর্টিকেল 43 ক্লজ 2। নাও 43A 43A বলছে যে ওয়ার্কারদের ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। প্রত্যেকটা কলকারখানার যে ম্যানেজমেন্ট বোর্ড আছে সেখানে শ্রমিকদের থেকে প্রতিনিধি থাকবে এবং সেখানে যাবতীয় সিদ্ধান্ত যে হয় তাতে কিন্তু এই প্রতিনিধি অবস্থান করে। এভাবে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনগুলোকে সরকারি কাজকর্মে বা বিশেষ করে ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে 43B এখানে কি বলছে, বলছে স্টেট শ্যাল প্রমোট ভলেন্টারি ফরমেশন, অটোনমাস ফাংশনিং, ডেমোক্রেটিক কন্ট্রোল, প্রফেশনাল ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটি। তাহলে গ্রামীণ অঞ্চলে সমবায় সমিতি করে বিভিন্ন রকম অর্থনৈতিক লাভজনক সংস্থা তৈরি করা, এটাই হচ্ছে আর্টিকেল 43B এর বক্তব্য। এটা ক্লিয়ার? 43A 43B আর্টিকেল 43 এটা আর্টিকেল 43A বলছে যে আমাদের ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিতে ওয়ার্কাররা যাতে অংশগ্রহণ করতে পারে এটাকে এনশিওর করতে হবে। সরকার যখন ইন্ডাস্ট্রি ল তৈরি করেছে তখন ইন্ডাস্ট্রি লতে বলে দিয়েছে কোনো কলকারখানা যখন তৈরি হবে তাহলে কলকারখানাকে অবশ্যই ট্রেড ইউনিয়নকে রাখতে দিতে হবে, তাহলে শ্রমিকরা যাতে সংগঠন রাখতে পারে এবং সেই শ্রমিক সংগঠনের প্রতিনিধি সে যাতে ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিতে থাকতে পারে, যাতে কোম্পানির মালিক শ্রেণী কোনো একতরফা সিদ্ধান্ত না নেয়, তাতে যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয় তার জন্য তাদের রিপ্রেজেন্টেটিভ রাখার ব্যবস্থা করা হয়েছে। তো এটাই বলা হয়েছে যে স্টেট শ্যাল টেক স্টেপস টু বাই সুইটেবল লেজিসলেশন, এমন করে আইন বানাবে আর এনি আদার ওয়ে বা অন্য কোনো পন্থা অবলম্বন করে টু সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। এবার বুঝতে পেরেছো? স্যার বলছিলাম যে কোঅপারেটিভ সোসাইটির মানে কাজ কি আর কি? কোঅপারেটিভ সোসাইটির কাজ, তোমার বাড়ি কি গ্রামে না শহরে? শহরে। গ্রামের দিকে দেখবে অনেক সময় শ্রমিকদের স্বয়ম্বর গোষ্ঠী থাকে। গ্রামের দিকে স্বয়ম্বর গোষ্ঠী হচ্ছে 4-5 জন মহিলা মিলে একটা হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপ। গোষ্ঠী, হ্যাঁ, যারা টাকা পয়সা রাখে এবং সেখান থেকে হয়তো তারা নিজেরাই নিজেদেরকে আবার টাকা ধার দেয়। ধরো পুজোর সময় কোনো মহিলা বললো যে আমি কিছু পোশাক আশাক বিক্রি করব, তো সে বললো আমি এই কোঅপারেটিভ থেকে 10,000 টাকা নেবো। 10,000 টাকা দেখা গেলো তাকে প্রত্যেক মাসে 100 টাকা করে সুদ দিতে হবে এবং 2 মাস পরে হয়তো ওই পুজোটা চলে গেল, অক্টোবরে দিওয়ালি আছে, ভাইফোঁটা আছে, অল দ্যাট চলে যাওয়ার পরে
সে অক্টোবরে টাকা শোধ করবে। তাহলে এই 2 মাসে সে সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের জন্য 10,000 টাকা নিয়েছিল, 10,200 টাকা ফেরত দিয়ে দিল নভেম্বর মাসে, বা এই প্রত্যেক মাসে সুদটা দিয়ে দিল। এই যে সুদটা আর্নিং হলো, এটাই হচ্ছে ওই কোঅপারেটিভ সোসাইটির ইনকাম। যেমন ব্যাংক করে, ব্যাংক লোন দিয়ে ব্যাংকের লোনের ইন্টারেস্ট যেটা ভরি আমরা, ওটাই তো ব্যাংকের লাভ। এখানেও তাই, কোঅপারেটিভ সোসাইটির এটাই লাভ। এভাবে একাধিক, আমি একটা এক্সাম্পল দিলাম, যত কোনো প্রোডাক্ট তারা তৈরি করতে পারে, কোঅপারেটিভ করতে পারে, তো এইরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি তারা করতে পারে। তাহলে কোঅপারেটিভ সোসাইটির কাজ কি? গ্রামের মানুষ নিজেই নিজেদের ডেভেলপমেন্টের জন্য উদ্যোগ গ্রহণ করবে। এটা যদি সরকার করতো, তাহলে সরকারি কাজকর্ম মানুষজন অতটা নিজের বলে গ্রহণ করতো না, সরকারের জিনিস নষ্ট হলেও তাদের কোনো গায়ে লাগতো না। কিন্তু এখানে যেহেতু নিজেদের জিনিস, তাই এখানে কোন রকম ডিসপার্টিসিপেশনের কোনো সুযোগ নেই, সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এইসব অ্যাক্টিভিটি। বলো কি বলছিলে কেউ একজন? এটা ক্লিয়ার তাহলে? কোঅপারেটিভ সোসাইটি যে জিজ্ঞেস করেছিলে, গোপাল সম্ভবত। হ্যাঁ ওকে, স্যার। হ্যাঁ নাও 44, এটা অত্যন্ত পপুলার এই মুহূর্তে। তোমরা জানো আমাদের ভারতবর্ষে ক্রিমিনাল কোড অভিন্ন হলেও সিভিল কোড অভিন্ন নয়। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষে সিভিল কোড ভাগ আছে, মুসলিম ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তার একটা এক্সাম্পল, হিন্দু ম্যারেজ অ্যাক্ট কি বলে? বলে যে একাধিক বিবাহ ইলিগাল। মুসলিম ম্যারেজ অ্যাক্ট কি বলে? বলে একাধিক বিবাহ লিগাল। আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কি বলে? সেখানেও বলে একাধিক বিবাহ লিগাল। তাহলে এইভাবে আইনের বৈষম্য নিশ্চয়ই করা উচিত নয়, এক একজনের জন্য এক এক রকম আইনের অনুকূল হবে না। তো তার জন্য আর্টিকেল 44 বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে গোটা ভারতবর্ষে, অভিন্ন দেওয়ানি বিধি, যাতে মুসলিম ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট এইভাবে পার্সিয়ালিটি না। এবার আমাদের ভারতবর্ষে এই ইউনিফর্ম সিভিল কোড কোথায় এস্টাবলিশড হয়েছে? আজ আমাদের সংবিধান যখন কার্যকরী হয়েছে, তার কিছুদিন পরে যখন গোয়া যুক্ত হয়েছে আমাদের ভারতবর্ষে, পূর্ণ রাজ্য স্ট্যাটাস পেয়েছে, সেই সময় থেকে গোয়াতে একমাত্র রাজ্য ছিল গোয়া, যেখানে পর্তুগিজ সিভিল কোডের মাধ্যমে অভিন্ন দেওয়ানি বিধি ফলো হতো। অ্যান্ড দেন আমরা দেখব রিসেন্টলি উত্তরাখণ্ড স্টেটে, সেখানে এই ইউনিফর্ম সিভিল কোড এস্টাবলিশ করা হয়েছে গত বছর। আর অন্যদিকে আমরা দেখব যে রিসেন্টলি গুজরাট স্টেটেও এরকম করা হয়েছে, সেখানেও উদ্যোগ নিয়েছে গুজরাট সরকার। তারাও হয়তো খুব দ্রুত সিভিল কোড এস্টাবলিশ করবে, বিকজ তারা এই ইতিমধ্যেই কমিটি বানিয়ে ফেলেছে ফেব্রুয়ারি 2024, ফেব্রুয়ারি 2025 এটা হয়েছে। আর তারা 4 ফেব্রুয়ারি 2025, মানে এই বছর ফেব্রুয়ারি মাসে, গুজরাট গভর্নমেন্ট সিএম Bhupendra Patel formed a 5-member committee to examine the need of uniform civil code and to prepare a draft proposal, অর্থাৎ আইন বানানোর জন্য উদ্যোগ গ্রহণ করে ফেলেছে। এই দুটো স্টেটের মধ্যে, মানে এখন পর্যন্ত এস্টাবলিশড হয়েছে ভারতবর্ষে দুটো স্টেট, একটা গোয়া, একটা উত্তরাখণ্ড। আর তৃতীয় স্টেট যদি গুজরাট আইন বানিয়ে ফেলে, কার্যকরী করে ফেলে, তাহলে তৃতীয় স্টেট হবে গুজরাট। তাহলে ইউনিফর্ম সিভিল কোডের কনসেপ্টটা ক্লিয়ার সবার? ইউনিফর্ম সিভিল কোডের সুবিধে কি? সুবিধে হচ্ছে জুডিশিয়াল সুবিধে। জুডিশিয়াল সুবিধের মধ্যে যেমন হচ্ছে একটা উকিল বা একজন জজ একবার হিন্দু ম্যারেজ অ্যাক্ট আসছে, একবার মুসলিম ম্যারেজ অ্যাক্ট আসছে, এত এত ডিফারেন্ট কেস হলে তার পক্ষে এটা সমস্যা হয়ে যেতে পারে, ডিলে হতে পারে। কিন্তু যদি এক ধরনেরই এক সব জায়গায় থাকে, তাহলে বারবার ডিফারেন্ট বিষয়গুলোর উপর তাকে ফোকাস রাখার দরকার নেই, দ্রুত জাজমেন্ট হবে। এখানে এই পোর্শনটা যেটা দেখতে পাচ্ছ, এটা অন্য একটা পয়েন্টের। কোন পয়েন্টের? এটা হচ্ছে ওই কোঅপারেটিভ সোসাইটির যে পয়েন্টটা আর্টিকেল 43 বিতে পড়েছিলাম, তার সঙ্গে রিলেটেড। সো এটা এর মধ্যে নয়, ঠিক আছে? দেখেই বুঝতে পারবে। এখানে যেমন পয়েন্টটা আছে, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি উইথ মেনি রিলিজিয়াস কাস্টমস এন্ড প্র্যাকটিস, and uniform civil code will be in bride bringing
every Indian, despite his caste, religion, or tribe, under one national civil code of conduct. It also helps to remove the alternate judicial system. It also protect our secular idea ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ বেসিক স্ট্রাকচার। এই পর্যন্তই পড়বে, এই পর্যন্তই এটার সঙ্গে কানেক্টেড। বাকি যে তিনটে লাইন আছে, নন প্রফিট কমিউনিটি অর্গানাইজেশন, বিজনেস ওন্ড অ্যান্ড ম্যানেজ বাই দ্য পিপল, অ্যান্ড থার্ড ওয়ান হাইব্রিড সাচ ওয়ার্কার্স, এগুলো সবই হচ্ছে এই যে 43B তে করেছিলাম যে কোঅপারেটিভ সোসাইটি জিজ্ঞেস করলে কোঅপারেটিভ সোসাইটি কি, সো কোঅপারেটিভ সোসাইটি কি ওটা ব্যাখ্যা করতে গিয়ে ওটা বলা হয়েছে। যে এটা একটা নন প্রফিট কমিউনিটি, এটা একটা বিজনেস ওন্ড অ্যান্ড ম্যানেজ বাই দি সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সার্ভিস হোল্ডার আর দ্য সেম পারসন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হাইব্রিড ওয়ার্কার্স রয়েছে যারা কনজিউমার হিসেবেও কাজ করছে, কনজিউমার হিসেবে ভূমিকা গ্রহণ করছে, বা সেখানে তারা ওয়ার্কার হিসেবেও কাজ করছে। তার মানে আমি টাকা রেখেছি জমা, আবার আমি টাকা ধার নিলাম, আবার টাকা শোধ করে দিলাম, তাহলে এইভাবে আমি কনজিউমারও হবে, আমি আবার ওখানকার ওনার। এটা বুঝতে পেরেছো? ইউনিফর্ম সিভিল কোডের পরে বাকি যে বিষয়টা বললাম। হ্যাঁ স্যার। নাও আর্টিকেল 45, এখানে বলছে যে 14 বছরের নিচে প্রত্যেকটা শিশুকে এডুকেশন ফ্রিতে দিতে হবে, কিন্তু এটা চেঞ্জ করা হলো 19 মানে 2002 তে আর্টিকেল 21 অ্যাড করা হলো রাইট টু এডুকেশন হিসাবে, আর সেখানে 6 থেকে 14 বছর অ্যাড করে দেওয়া হলো, যার ফলে এখানে 14 বছরের নিচে প্রভিশনটাকে মডিফাই করতে হয়। সো স্টার্ট দিয়ে দেওয়া আছে, এখনকার প্রভিশন এখানে দেওয়া আছে, এটা দ্য স্টেট শ্যাল provides free child care and pre-primary education to the children below the age of 6 years, এই প্রভিশনটা অ্যাড করা হলো। এইভাবে আর্টিকেল 45 আমাদের রাইট টু এডুকেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে রয়ে গেল। আগে ছিল 14 বছরের নিচে, ওটা এখন হয়ে গেছে 6 বছরের নিচে। এখন চাইল্ড কেয়ার কোথায় দেওয়া হয়? 6 বছরের নিচে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস স্কিম রয়েছে, তার আন্ডারে এই সুবিধাগুলো প্রদান করা হয়। নাও 46, এখানে যারা ব্যাকওয়ার্ড ক্লাস পিপল রয়েছে তাদের ইন্টারেস্ট রক্ষা করার কথা বলা হয়েছে আর্টিকেল 46 এ। আর 47 এ রয়েছে দুরকম বিষয়, একটা বলছে যে দেশের পুষ্টির মান বৃদ্ধি করতে হবে, আর একটা বলছে বিশেষ কিছু বিষয়কে নিষিদ্ধ করতে হবে যাতে হেলথ আরো বেটার হয়, যেমন prohibition of consumption of intoxicating drinks, drugs, etc. এই হচ্ছে আমাদের আর্টিকেল 47 এর প্রভিশন। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও 48, এখানে বলছে দেশের এগ্রিকালচারাল ওয়ার্ক এবং অ্যানিমাল হাজবেন্ডারির যে ওয়ার্ক, এগুলো সব এমনভাবে করতে হবে যাতে বৈজ্ঞানিক পদ্ধতি ফলো হয়। তাহলে এগ্রিকালচারাল ওয়ার্কিং হোক বা সমস্ত রকমের অ্যানিমাল হাজবেন্ডারি, পুরোটাই কন্ট্রোল বাই সায়েন্টিফিক টেম্পার বা সায়েন্টিফিক কনসেপ্ট, যার ফলে স্লটার অফ কাউজ নিষিদ্ধ করা হবে, যার ফলে স্লটার অফ কাবস নিষিদ্ধ করা হচ্ছে। এগুলো সব এই আর্টিকেল 48 এর প্রভিশনে আছে। এই যে particular preserving and improving the breeds and prohibiting the slaughter of cows, calves and draught cattle, সেগুলো টোটালি নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। নাও 48 এখানে বলছে যে স্টেট কি করবে, দেশের এনভায়রনমেন্টকে বেটার করবে, আর সেই সঙ্গে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করবে। নাও 49, এখানে বলছে it shall be the obligation of the state to protect every monument,
দেশের যত হিস্টোরিক্যাল প্লেসেস রয়েছে, অবজেক্ট রয়েছে, এগুলোকে প্রোটেক্ট করা তার দায়িত্বের মধ্যে পড়ে। এবং ন্যাশনাল ইম্পর্টেন্সের যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করাও তার দায়িত্বের মধ্যে পড়ে। আর্টিকেল 50, এখানে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করতে বলা হচ্ছে, যাতে কেউ কারোর কাজের মধ্যে ইন্টারফেয়ার করতে না পারে। এরকম ভাবে আমাদের জুডিশিয়ারিকে সবসময় ইন্ডিপেন্ডেন্ট রাখার চেষ্টা করা হয়েছে। যেমন আমরা যদি সংবিধানে আরো 4টে আর্টিকেল দেখি, লাইক আর্টিকেল 121, 211 বা 122, 212, এগুলোতেও কিন্তু লেজিসলেটিভের থেকে জুডিশিয়ারিকে সেপারেট করার কথা বলা হয়েছে। যেমন 121 এবং 211 দুটোই বলে যে লেজিসলেটিভ সেক্টর কখনোই যেন জুডিশিয়ারি সেক্টরের কোনো বিষয় নিয়ে কথা না বলে, এক্সেপ্ট যখন কোনো জাজকে রিমুভ করা হবে পার্লামেন্টে, সেটা বাদে। আর 122, 212 বলছে আইনসভাতে কিভাবে আইন তৈরি হচ্ছে এটা নিয়ে কখনোই জুডিশিয়ারি সেক্টর কোনো কথা বলবে না বা কোনো ইন্টারফেয়ার করবে না। আইন তৈরি হয়ে গেলে সেটা নিয়ে রিভিউ করতে পারবে, কিন্তু আইন তৈরি হচ্ছে অনগোয়িং এমন কোনো বিষয়কে জুডিশিয়ারি সেটা নিয়ে কথা বলতে পারবে। এইভাবে জুডিশিয়ারির সঙ্গে লেজিসলেটিভ সেক্টরেরও সেপারেশন করা আছে। অন্য আর্টিকেলে আছে যে জুডিশিয়ারির সঙ্গে এক্সিকিউটিভের সেপারেশন আর্টিকেল 50, আর জুডিশিয়ারির সঙ্গে লেজিসলেটিভের সেপারেশন হচ্ছে করা আছে এই 4টে আর্টিকেল 121, 122 আর 211, 211 আর 212। ওকে, এটা ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নাও আর্টিকেল 51, এর মধ্যে কিছু ক্লজেস দেওয়া আছে। রিসেন্টলি তোমরা অনেকেই এনটিপিসির পরীক্ষা দিয়েছো, রেলের পরীক্ষা, এবং দেখেছো রেলে এবার কিভাবে পলিটির কোশ্চেন দিয়েছে। এই যে ক্লজগুলো দেখছো 51 এর এ বি সি ডি, এই ক্লজগুলো দিয়েও কোশ্চেন দিয়েছে যে 51 সি তে কি আছে, বা মেইনটেইন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশন বিটুইন দি নেশন, এটা কোন ক্লজে আছে? 51 এর এ ক্লজে আছে, না বি তে আছে, না সি তে আছে, না ডি তে আছে? তো রেলের মতো যদি পাতি পরীক্ষায় নিজের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে এই ধরনের প্রশ্ন দেয়, তাহলে আর অন্যান্য যে পরীক্ষাগুলো তোমরা প্রিপারেশন নিচ্ছ সেগুলোতেও যে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই এই ধরনের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে স্টাডি করে নেবে। যেমন এই ক্লজেস 51 এর এবিসিডি, 4টে ক্লজই একই কথা বলে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা। কিন্তু ক্লজ এ কি বলছে? সে বলছে আন্তর্জাতিক যে পিস অ্যান্ড সিকিউরিটি তাকে প্রমোট করা বা তাকে প্রচার করা। বি বলছে রাষ্ট্রগুলোর সঙ্গে অনারেবল রিলেশন রাখা, কেউ কারোর সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করবে না। সি বলছে আন্তর্জাতিক আইনকে মেনে চলবে, বিভিন্ন চুক্তিকে মেনে চলবে এবং এগুলোকে ফলো করবে। তোমরা আন্তর্জাতিক চুক্তি এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করবে। ডি বলছে এভাবে আন্তর্জাতিক যত ডিসপিউট আছে এগুলোকে আলোচনার মধ্যে দিয়ে মিলিয়ে ফেলার চেষ্টা করবে। এই হচ্ছে আমাদের আর্টিকেল 51 এর 4টে ক্লজ, এ বি সি ডি। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এইগুলো ক্লজ গুলো পড়ে নেবে। আমি যে এতক্ষণ পড়ালাম এই প্রত্যেকটা প্রিন্সিপালস গুলোই কোনো না কোনো প্রিন্সিপালস হিসাবে আইডেন্টিফাইড, যেমন কোনোটা গান্ধীয়ান, কোনোটা লিবারাল, বা কোনোটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল। সো ডিটেলসে পড়ার পরে আমরা এই আর্টিকেলগুলোকে শর্টে লিখে নিতে পারি এরকম করে, এন্ড দেন তার পাশে আর্টিকেলটাও মেনশন করে দিতে পারি। তাহলে আমাদের আর্টিকেলও পড়তে হবে এখান থেকে, আর এখান সেই সঙ্গে এটা কোন ক্যাটাগরিতে পড়ে। যেমন এখানে যেগুলো লেখা আছে সবই সোশ্যালিস্ট ক্যাটাগরিতে পড়ে। আর্টিকেল 39, আর্টিকেল 38, আর্টিকেল 39F, আর্টিকেল 38, 38, 39, এই জাস্টিস, ইকুয়ালিটি, এই ধরনের কথা যা আছে সব জাস্টিসের, সব এগুলো সব সোশ্যালিস্ট প্রিন্সিপালসের মধ্যে রয়েছে। একইভাবে নন ভায়োলেন্স, কুটির শিল্পের উন্নয়ন, এগুলো সব গান্ধীয়ান প্রিন্সিপালসে আছে, ব্র্যাকেটে আর্টিকেলও লেখা আছে।
তার মানে পঞ্চায়েত ব্যবস্থার পুরো আর্টিকেল 40 না মনে রাখলেও চলবে, শুধু পঞ্চায়েতটা 40-তে আছে এটা মনে রাখলেও চলবে, এটা দিয়ে আনসার। কিন্তু এটা তখনই যাবে যখন তোমার ওই পুরোটা ডিটেলসে পড়া আছে, সোজা একদম এখানে চলে আসবে শর্টে। আর লিবারাল প্রিন্সিপাল সেম, সিভিল কোড, প্রি প্রাইমারি এডুকেশন এটসেট্রা সব হচ্ছে লিবারাল প্রিন্সিপালস। এই পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে আমরা চলে আসবো কয়েকটা গুরুত্বপূর্ণ মামলা, যেমন চম্পাকম দরে-রাজন কেস, যেখানে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি থেকে বেশি গুরুত্ব লাভ করবে যদি কখনো ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ডিপিএসপি ক্ল্যাশ হয়। 1951 সালের এই মামলা। এরপরে কেশবানন্দ ভারতী কেস, যেখানে স্পষ্ট বলে দেয় যে বেসিক স্ট্রাকচার ক্যান নট বি চেঞ্জ, তাই ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ডিপিএসপি কোথাও ক্ল্যাশ বাঁধলে অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস উইল গেট মোর প্রায়োরিটি। একই রকম কথা কেশবানন্দ ভারতী কেসে বলছে। আর মিনার্ভা মিল কেস, এখানে বলা হচ্ছে যে ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস দুটো গুড ব্যালেন্স করে থাকবে, আর এই গুড ব্যালেন্সের ক্ষেত্রে যদি কোনো রকম ডিসপিউট তৈরি হয় তাহলে সেখানে আমাদের বেসিক স্ট্রাকচারকেই ফলো করতে হবে, অর্থাৎ আমাদের যতবারই এরকম ঘটনা ঘটেছে তখনই সুপ্রিম কোর্ট জাস্টিসেবল ম্যাটার্সকে প্রোটেক্ট করেছে। তো এখানেও আমরা দেখবো সেই জাস্টিসেবল ম্যাটারকে গুরুত্ব দিতে গিয়ে ডিপিএসপি থেকে ফান্ডামেন্টাল রাইটস উইল গেট মোর প্রায়োরিটি, এটা ইন্ডিকেট করা হয়েছে। এই হচ্ছে আর্টিকেল 40, এই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলা। তিনটে গুরুত্বপূর্ণ মামলা, চম্পাইকাম দরে-রাজন কেস যেখানে ফান্ডামেন্টাল রাইটের গুরুত্বকে বেশি বলা হচ্ছে, কেশবানন্দ ভারতী কেস বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন অ্যাজ ওয়েল অ্যাজ বলে দিচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট সবসময় ডিপিএসপি থেকে বেশি গুরুত্ব পাবে, আর মিনার্ভা মিল কেস অলসো। এই হচ্ছে আমাদের টোটাল ডাইরেক্টিভ রিসার্চ স্টেট পলিসির বিষয়। এই পর্যন্ত কোনো কোয়ারিজ আছে, কোনো ডাউট আছে? না থাকলে আমরা ফান্ডামেন্টাল ডিউটিও করব। ফান্ডামেন্টাল ডিউটি একদম অল্প ছোট্ট জিনিস, ওটা এখনই পড়া হয়ে যাবে, এই কটাই স্লাইড আছে। সো ফান্ডামেন্টাল ডিউটিতে একইভাবে আমরা বেসিক কনসেপ্ট আর সাংবিধানিক প্রভিশন এবং কোনো যদি ইম্পর্টেন্ট কেসেস থাকে দেখে নেব। দেখতেই পাচ্ছ এখানে মানে একটাই গাছ আস্তে আস্তে বড় হচ্ছে, ওটাই দেখানো হয়েছে। এটা দেওয়ার কারণ কি? তার কারণ ফান্ডামেন্টাল ডিউটি আমাদের কাছে তার কি ভূমিকা সেটা চেক করা। ভারতের সংবিধান কার্যকরী হয়েছে 1950 সালে, তখন থেকে সুপ্রিম কোর্টের বক্তব্য এটাই যে আমাদের মৌলিক অধিকারগুলো আমরা একতরফা এনজয় করছি, কোনো কিছুর বদলে নয়, আমরা এমনি এমনি এনজয় করছি। তাই মৌলিক অধিকারের কতটা গুরুত্ব সেটা আমরা বুঝছি না। আর মৌলিক অধিকারের যদি গুরুত্ব সঠিকভাবে বুঝতে হয় তাহলে আগে তোমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, জনগণের প্রতি। আর সেই দায়িত্ব পালনের পরিবর্তে যখন তুমি রাইট এনজয় করবে তখন তোমার কাছে ওই রাইটটা অনেক বেশি ভ্যালুয়েবল মনে হবে। সেম লাইক এই গাছের ফুলগুলো, তোমরা জানো যে মার্কেটে 10 টাকা 15 টাকা দিলে অনেক ফুল পাওয়া যায়, বা 20 টাকা দিলে অনেক ফুল পাওয়া যায়। তো নিজে যদি একটা গাছ বীজ থেকে আস্তে আস্তে বড় করো এবং মাস 6 পরে যখন ফুলে ভর্তি হয়ে গেছে, তখন আমি তোমার বাড়িতে গিয়ে ওই গাছ থেকে যদি সব ফুলগুলো তুলে নিই এবং তুমি যখন বিরক্ত হয়ে যাবে তখন আমি তোমাকে একটা 50 টাকার নোট হাতে দিয়ে বলে নাও তার প্রাইস দিয়ে দিলাম, তাহলে তুমি খুশি হবে না দুঃখী হবে না রাগী হবে, রেগে যাবে? খুশি হব না। বলবে এই ফুলটা বিক্রি নেই স্যার, এটা আমি বিক্রি করবো না। কারণ তোমার কাছে এই ফুলটার দাম 50 টাকা কেন, 500 টাকার থেকে অনেক বেশি। ওটা একদম ভ্যালু আর জাজি করা যাবে এরকম একটা দাম, কারণ ওখানে তোমার নিজের খাটনি জড়িয়ে আছে। কিন্তু ওই ফুলই আবার তুমি মার্কেট থেকে 20 টাকা কিনে এনে একদিন পুজো করে তারপরের দিন আবার ফুলটাকে বাসি হয়ে গেলে ফেলে দেবো,
তখন তোমার কাছে ফুলটা কিন্তু অতটা ভ্যালুয়েবল হয় না। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এই ডিফারেন্সটাই সুপ্রিম কোর্ট বোঝাতে চেয়েছিল, এবং এটাই পরবর্তীকালে বাস্তবায়িত করার জন্য সরণ সিং কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়, যে 8টা রেকমেন্ডেশন করে, যার মধ্যে 5টাকে সরকার গ্র্যান্ট করে, 3টিকে রিজেক্ট করে দেয়, এবং তার রেসপেক্টে আরো 5টা সরকার নিজেরাও অ্যাড করে, এবং মোট 10টা ডিউটিকে সংবিধানে প্রথম অ্যাড করা হয় 1976 সালে। অ্যান্ড দেন 2002 সালে আরো একটা, এইভাবে টোটাল ডিউটির সংখ্যা 0 থেকে হয়েছে এখন 11টি। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি কাকে বলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। Basically, some reminder of citizen that they have some responsibility and duty towards the country and nation. This is definition of fundamental duty. তারপরে বেসিক পয়েন্ট যেমন থাকে আমার, নেচার কোথা থেকে নেওয়া হয়েছে, নেচার কি আছে, নন জাস্টিসেবল কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড অ্যাভেলেবিলিটি কি আছে, কাদের জন্য অ্যাভেলেবল, কার অ্যাডভাইজে হয়েছে, কোন পার্টে আছে, কোন আর্টিকেলে আছে, অ্যান্ড টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা। এই হচ্ছে আমাদের বেসিক পয়েন্টসগুলো। নাও ওই 10টা রেকমেন্ডেশন যেগুলো করেছিল, তার মধ্যে আমি বলেছিলাম যে আগে 8টাকে রেকমেন্ডেশন করে, 3টেকে রিজেক্ট করে। কোন 3টেকে রিজেক্ট করে? এই 3টেকে রিজেক্ট করে। 1 নম্বর হচ্ছে পার্লামেন্ট এমন কোনো আইন বানাতে পারবে, এমন কোনো আইন বানাবে যাতে এটাকে ইম্পোজ না করতে পারলে, বা কেউ এটাকে ফলো না করলে ডিউটিকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। দ্বিতীয় ক্লজে 2 নম্বর পয়েন্টটা বলছে যে এমন কোনো আইন তৈরি করা যাবে না যা এই ধরনের শাস্তি দেওয়ার অথরিটিকে আটকে দেবে। থার্ড ওয়ান হচ্ছে ট্যাক্স দেওয়া। আমাদের ভারতবর্ষের সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের দায়িত্ব। তো এই 3টেকেই রিজেক্ট করে দেয়। আমার মাথায় এখনো ঢোকেনি যে এই 3 নম্বরটাকে কেন রিজেক্ট করবে। 3 নম্বরটা তো ঠিকঠাকই ছিল, তাই না? ডিউটি টু পে ট্যাক্সেস শুড অলসো বি আ ফান্ডামেন্টাল ডিউটি অফ দি সিটিজেন অফ দ্য কান্ট্রি। সো দিস ইজ মানে অ্যাবসলিউটলি গুড ডিউটি, বাট এটাকে রাখা হয়নি, রিজেক্ট করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তার রেসপেক্টে আরো 5টাকে অ্যাড করে টোটাল 11টাকে অ্যাড, টোটাল 10টা প্রথমে অ্যাড হয়েছে, পরে আরো একটা অ্যাড হয়েছে। এখানে এই প্রথম থেকে একদম 11 পর্যন্ত প্রত্যেকটা ডিউটি দেওয়া আছে, এবং ডিউটির পাশে দেখো আর্টিকেল মেনশন করে দিয়েছি, কোন আর্টিকেলে কোনটা আছে। 51A তে, 51A বি তে, 51A সি তে, এভাবে একদম কি অবধি গেছে। এই প্রত্যেকটা ডিউটি করতে হবে। কেন করতে হবে? তোমরা যদি একটা লাইন পড়ো তাহলে বুঝতে পারবে। ধরো আমরা যদি 2 নম্বর ক্লজটা দেখো, 2 নম্বর আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি কি বলছে? বলছে cherish and follow the noble ideals which inspired our national struggle for freedom. বা 3 নম্বর বলছে 51AC to uphold and protect the sovereignty, unity and integrity of the country বা of India. এই যে লাইনস গুলো আমি দেখাচ্ছি, বোল্ড করা আছে, এগুলো সব দেখো আইদার প্রস্তাবনার সঙ্গে কানেক্টেড, অথবা মৌলিক অধিকারের সঙ্গে কানেক্টেড, অথবা নির্দেশমূলক নীতির সঙ্গে কানেক্টেড। আর তাই এগুলো ভুলিয়ে দিয়ে কোশ্চেন দেয়। ওই একটা লাইন তুলে দিয়ে বলবে, বলতে এটা ডিপিএসপি না এটা ডিউটি না এটা সিটিজেনশিপ নাকি এটা ফান্ডামেন্টাল রাইটস, তখন সেটা বুঝে নিয়ে করতে হবে। তাই প্রত্যেকটা ডিউটি মাথায় রাখাটা খুব দরকার। এটা বুঝতে পেরেছো কেন ডিউটিগুলো ইম্পর্টেন্ট করা? হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেকটা আমি বোল্ড করে দিয়েছি, তোমরা চাইলে ওই রকম পয়েন্ট যেটা প্রস্তাবনার সঙ্গে মিল পাবে বা ডিপিএসপির সঙ্গে পাবে মিল, ওটা এখানে মেনশন করে দেবে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, এই ডিউটি পালন না করলে কি হয়? কি হয় ডিউটি পালন না করলে? জেল হয়। হ্যাঁ স্যার, যে কোনো সময় তো মানে সরকার আমার বিরুদ্ধে পেনাল অ্যাকশন নিতেই পারে। ওই ডিউটি পালন না করলে কি হয়? জাতীয় সঙ্গীত চালাচ্ছে তুমি তোমার মোবাইলে, আর আমি উঠে দাঁড়ালাম না, আমি বসেই থাকলাম, তো তুমি আমার বিরুদ্ধে থানায় গিয়ে কেস করবে। কেস করলে কেস নেবে তারা, যে বলবে স্যার জাতীয় সঙ্গীতের জন্য স্যার চুপ করে বসেছে। সাধারণত ডিউটি পালন না করলে আমাদের কিছু হয় না। কিন্তু এই ডিউটি পালন করতে গিয়ে যদি আমি এমন কিছু কাজ করি যা আমাদের ভারতীয় সম্মান আইন ভঙ্গ করে, 1978-এ বানানো আইন, এরকম একগুচ্ছ আইন আছে যার মাধ্যমে
ডিউটি পালন না করা আর ডিউটি লঙ্ঘন করা, যা আমাদের প্রথাগত ল অ্যান্ড অর্ডারকে ভায়োলেট করে, তাহলে অবশ্যই সেটা কোর্ট কোনো রকম স্টেপ নেবে না, বা মানে কোর্ট কোনো রকম ব্যবস্থা নেবে না, বরং আমাদের ক্রিমিনাল কোড বা বিভিন্ন আইন থাকবে যেগুলো এই ব্যবস্থা নিতে পারে। তার মানে আমি জাতীয় পতাকা উত্তোলন করলাম না আমার বাড়িতে, কিন্তু জাতীয় পতাকা আমি জ্বালিয়ে দিই এবং সেটা ফেসবুক লাইভ করে শেয়ার করি, সো দ্যাট ইজ ভায়োলেশন অফ ইন্ডিয়ান অনার অ্যাক্ট। তখন স্টেপ নেওয়া যাবে, তখন সেটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হবে, সেটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি হিসেবে ধরা হবে। বোঝা গেছে? লোকগুলো এখানে টেনে দিয়েছে ভার্মা কমিটি, যে কমিটি 11তম ডিউটি রেকমেন্ডেশন করেছিল, যে দে আর মেনশন বিলো, যেগুলো তারা আইডেন্টিফাই করেছে জাস্টিস ভার্মা কমিটি, যেমন ন্যাশনাল অনার অ্যাক্ট 1971, প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955, আনলফুল অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট 1957। এগুলো সব হচ্ছে সেই আইন যা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে বাস্তবায়িত করতে সাহায্য করে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আর কোনো ডাউট আছে থাকলে জিজ্ঞেস করো না। এই আমাদের ফান্ডামেন্টাল ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটি, এটাই ভালো করে বাড়িতে পড়তে হবে এবং ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে কানেক্টেড করে পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইটের যে লাইনসগুলো মনে হবে মিল আছে সেগুলো পাশাপাশি লিখে পড়ো। আর ডিপিএসপি আর ডিউটি হয়ে গেল, তার মানে নেক্সট দিন আমরা পার্লামেন্ট শুরু করবো। পার্লামেন্ট অনেক বড় চ্যাপ্টার, একদিনে শেষ হবে না, 2 দিন 3 দিন ধরে পড়তে হবে। স্যার আমাদের ওই পার্ট শিডিউলসটা বাকি ছিল, পার্ট অ্যান্ড শিডিউলস, ওই জায়গাটা বাকি ছিল আর কি। প্রিয়াম্বল পার্ট অ্যান্ড শিডিউলস, আর স্যার আপনি প্রিয়াম্বল বলেছিলেন যে হয়নি, প্রিয়াম্বেলটা হয়েছে, মানে পার্টস এন্ড পার্ট শিডিউলস এর অ্যান্ড জায়গাটা শিডিউলস। বাকি ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পার্ট অ্যান্ড শিডিউলসটা আমাকে তাহলে দাঁড়াও, আমি হোয়াটসঅ্যাপ করে রাখি, যাতে পরের দিন, তাহলে পরের দিন পার্লামেন্ট করাবো না তাহলে, ঠিক আছে? সোর্সেস করিয়েছি, ভেরিয়াস অ্যাক্ট ডিউরিং ব্রিটিশ পিরিয়ড। স্যার, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে অ্যাক্ট গুলো করানো হয়নি, মানে এমনি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে অন্য জিনিসগুলো আলোচনা করা হয়েছে, কিন্তু মানে কোন অ্যাক্টে কি চার্টার্ড অ্যাক্ট করে করানো হয়নি। সংবিধান তৈরি হলো সেই স্টোরিটা করানো হয়েছে, তাই তো? সোর্সেস করানো হয়নি, মানে হ্যাঁ স্যার, মানে যে চার্টার্ড অ্যাক্ট গুলো করানো হয়নি আর করানো কি। হয়নি, তার ফিচার্স করানো হয়নি। তাহলে আমি লিখে রাখলাম নেক্সট দিন তাহলে, কারণ পার্ট অ্যান্ড সিরিজটা খুব ছোট টপিক, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিছু সেরকম বোঝানোর নেই, নোটসটা বোঝানোর আছে তোমরা পড়ার ক্ষেত্রে কিভাবে পড়বে। তাহলে আমি তার সঙ্গে সঙ্গে সোর্সেসটা পড়িয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আরেকটা যে ব্যাপার ছিল, যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে ওই চার্টার অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ওগুলো থাকে। ওগুলো সব ওই সোর্সেসের মধ্যেই পড়ানো আছে। আচ্ছা নেক্সট আচ্ছা। দিন সোর্সেস আর তাহলে পার্ট অ্যান্ড সিরিজ একসঙ্গে করিয়ে দেবো, যার হ্যাঁ মধ্যে স্যার। এক থাকবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোয়ারিজ আছে, কোনো ডাউট আছে? পুরোনো নোটসগুলো সবাই কালেক্ট করে নিয়েছো, বা সেগুলো পড়াশোনা করছো, রিভিশন দিচ্ছ মধ্যে মধ্যে। রিভিশন না দিলে কিন্তু সব ভুলে যাবে, রিভিশন দেওয়াটা ম্যান্ডেটরি। স্যার আগের দিনে ওই যে কোশ্চেন অ্যান্সারের পিডিএফটা আপনি গ্রুপে আমরা পাইনি আর কি। পাওনি? দিয়ে দিয়েছিলাম তো আমি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে গ্রুপ থেকে চেয়ে নেবো আর কি। হ্যাঁ আচ্ছা, চলো আজকে রেখে দিলাম। গুড নাইট সকলকে। ঠিক আছে স্যার, গুড নাইট।